ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। শুভ নববর্ষ। জুলাই অভ্যুত্থানের এক অস্থির সময় পেরিয়ে ধর্ম বর্ণের বাঁধ ভেঙে অতীতের সকল দুঃখ গ্লানি পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় নিয়ে আজ সারা দেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত শোভাযাত্রার আজ রাজধানীর অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এছাড়া ছিল মাছ, তরমুজ, শান্তির পায়রা, বাঘ, শহীদ মুগ্ধের পানি লাগবে পানির মোটিফ সহ ছোট বড় মিলিয়ে প্রায় 21টি মোটিফ। ইতিহাসবিদদের মতে মুঘল সম্রাট আকবরের শাসনামলে বাংলা সন গণনা শুরু হওয়ার পর খাজনা আদায়ের উৎসবের মধ্য দিয়ে যে অনুষ্ঠান শুরু হয়েছিল তা সময়ের সাথে সাথে বিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে। এই যেমন 90-এর গণঅভ্যুত্থানের পর থেকে প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা নামে একটি শোভাযাত্রা আয়োজন করা হলেও এবার তা পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পালিত হয়েছে। শোভাযাত্রার এই নাম পরিবর্তনকে পুরনো নামে প্রত্যাবর্তন হিসেবে বর্ণনা করছে আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে প্রশ্ন উঠেছে, 2016 সালে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ নামে ইউনেস্কো আমাদের এই দিনকে বিশ্ব সংস্কৃতি হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, নাম পরিবর্তনের ফলে এখন সেই স্বীকৃতির কি হবে? এছাড়া গণঅভ্যুত্থানের পর বাঙালির প্রাণের এই উৎসব এবার কি বার্তা দিল? এসব নিয়েই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আছেন 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং আছেন রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, আপনাকে একটু শুরু করতে চাই যে এই নতুন বছর, আসলে আমরা বলছিলাম যে একেবারে ইতিহাসবিদদের মতে সেই মুঘল সম্রাট আকবরের শাসন আমল থেকে বাংলা সনগণনা শুরু হয়, সেখান থেকে পেরিয়ে আজকে 2024-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমাদের এই নতুন বাংলাদেশে নতুন পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে আমরা যেভাবে আসলে এই নতুন বছরকে বরণ করে নিলাম সেই সম্বন্ধে একটু জানতে চাই। কি পরিবর্তনগুলো দেখছেন? যে ধরনের মোটিভ আমরা দেখেছি, এবারের বর্ষবরণের নামটাকেও খানিকটা পরিবর্তন করা হয়েছে, সবকিছু মিলে কেমন লাগলো এবারের বর্ষবরণ? আমি আসলে খুব মনোযোগ দিয়ে দেখিনি মোটিভগুলি, তো যতটা দেখেছে আমার মনে হয় যে এর মধ্যে তো কতগুলি আছে চিরায়ত, যেগুলি বাঙালির জীবনে সব সময় আছে, তার সঙ্গে হয়তো আমাদের এখনকার পরিস্থিতি তারও কিছু মোটিভ রয়েছে। আমার তো মনে হয় যে আমরা প্রতি বৎসরই বলি যে আগের বছরের আবর্জনা দূর করে নতুন করে আমরা আবার যাত্রা শুরু করব এবং আমাদের যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে সেগুলির থেকে বেরিয়ে বাঙালি একটা নতুন জীবনের দিকে যাবে নতুন বছরে। এই নববর্ষ সম্পর্কে সবচেয়ে বেশি যে আমার মনে হয় আমাদের এখানে যেই বিষয়গুলি নিয়ে সমস্ত জাতি, আমরা তো প্রায় ক্ষেত্রেই বিভাজিত মতবাদের মধ্যে আছি অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু যেই কয়েকটি বিষয় নিয়ে সারা দেশের মানুষ একেবারে একমত, এক প্রাণ হয়ে পালন করে, তার মধ্যে আমার মনে হয় যে এই নববর্ষের উৎসব একটা বড় জায়গা। সেইখানে আমার মনে হয় যে এই যে মোটিভের মধ্যে দিয়ে হোক অথবা আমাদের জাগরণের মধ্যে দিয়ে হোক, জাতিকে যদি আমরা একটা ঐক্যবদ্ধ চিন্তার দিকে নিয়ে যেতে পারি, এইটা একটা বড় বার্তা হতে পারে। নামকরণ নিয়ে আমার কোনোটাতেই তেমন আপত্তি নেই। মঙ্গল এবং আনন্দ দুটোই সংস্কৃত থেকে আসা শব্দ, বাংলাতে আমরা গ্রহণ করেছি এবং যে কোনো নাম বললে এইটাতে খুব পরিবর্তন হয় বলে আমার মনে হয় না। আমার কথা হচ্ছে যে আমরা নামকরণ নিয়ে যে রাজনীতি করি, নাম দেওয়ার সময় যেমন আমরা পরিমিতিবোধের মধ্যে থাকি না, পরিবর্তনের সময়ও সেই পরিমিতিবোধটা আমরা রাখতে পারি কি না, অথবা আমরা স্বচ্ছ করতে পারি কি না যে কেন এটা করলাম, তাইলে আমার মনে হয় যে এই নিয়ে যে বিভ্রান্তি হয় সেটা আর থাকে না। আরেকটা হচ্ছে যে আমরা যদি মোটা দাগে দেখি, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশ, রাষ্ট্র, সমাজ, দল, সরকার এগুলিকে একাকার করে ফেলি। কোনটা জাতীয়ভাবে আমাদের সবার, কোনটা আমাদের রাষ্ট্রের, কোনটা রাজনৈতিক দলের, কারণ প্রত্যেক রাজনৈতিক দলেরই নিজস্ব একটা আদর্শ থাকবে এবং তারা তাদের মতো ভাববে, তাদের অনুসারীরাও তাদের মতো করে ভাববে, সেটা একজনের সাথে আরেকজনের না মিলতে পারে। কিন্তু
রাষ্ট্রীয় ব্যাপারে অথবা জাতীয় ব্যাপারে অথবা দেশীয় ব্যাপারে আমরা এক থাকা উচিত। অনেকগুলি চিন্তা আছে, যেটা তো অধিকাংশ আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্রগুলির দিকে দেখি পৃথিবীর অন্যান্য জায়গায় আমরা দেখি যে রাজনীতিতে তাদের মধ্যে অনেক রকমের পার্থক্য থাকে, কিন্তু যখন জাতীয় অথবা রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্ন আসে তখন কিন্তু তারা সবাই এক হয়ে যায়। আমরা মনে হয় যে এই নববর্ষ, পয়লা বৈশাখ এগুলি একটা বড় জায়গা যেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চিন্তা করতে পারি। এবং এবারের পয়লা বৈশাখে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে সব জাতি, ধর্ম, বর্ণ সবাই একসাথে ছিলেন এবং আদিবাসীরাও আসলে এবারের পয়লা বৈশাখে বাঙালিদের সাথে একসাথে আমরা আনন্দ করেছি। ফেরদৌস স্যার, ঠিক এই জায়গাটিতে একটু আপনার কাছে আসতে চাই, এই যে আসলে পয়লা বৈশাখে আমরা সার্বজনীন উৎসব বলি, একেবারে সবাই আমরা এক হয়ে যাই, সাধারণ মানুষের খুব কাছাকাছি আমরা চলে যেতে পারি এবং আপনারা যারা আসলে তারা রয়েছেন, যারা আসলে গান করছেন কিংবা বিভিন্নভাবে আসলে সাধারণ মানুষের চাইতে খানিকটা অসাধারণ, আপনাদের এই সময়গুলোতেও তো আসলে অন্যরকমভাবে এক ধরনের আনন্দ কিংবা এই উৎসবগুলোকে উদযাপনের এক ধরনের সুযোগ সৃষ্টি হয়। সেখানে আসলে এইবারের এই পরিবর্তিত নববর্ষে আসলে কেমনভাবে আপনারা সেই উৎসবকে উদযাপন করলেন? প্রথম কথা, নববর্ষ বা পয়লা বৈশাখ বা আনন্দের দিন, ঈদের দিনও আনন্দের দিন। আবার কোনো কোনো ধর্মীয় যেই ধর্মেরই হোক তাদের যে পূজার দিন হতে পারে, বড়দিন হতে পারে, সবগুলি আনন্দের দিন। কিন্তু পয়লা বৈশাখের মতন এই আনন্দটা এমন যে সেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, রং কিছুই বাদ মানে না। সবাই যেন এক সমুদ্রের উচ্ছল তরঙ্গের মতন যেন সবাই একত্রিত হয়ে যায়। আর যখন চারিদিকে বিশেষ করে রাষ্ট্রীয় কোনো কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগের মধ্যে আমরা পড়ে যাই, শুধুমাত্র তখনও বোধ করি ওই পয়লা বৈশাখের যে ওই নূতনের কেতো নড়ে কালবৈশাখীর ঝড়, এই ঝড়েও যেন কোনো টলটলায়মান হয় না, এই আনন্দের কোনো ভাগাভাগি হয় না, সকলে মিলিতভাবে সেই উচ্ছ্বাস। আমি আজকে অনেকগুলো জায়গায় সকাল থেকে গিয়েছিলাম, মাঠে প্রান্তরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল। আমার শুধু একটাই কথা মনে হয়েছিল যে কোথাও কোনো রকম একেবারে যে পানি বিক্রি করছে, যে পাঁপড় বিক্রি করছে, যে চটপটি বিক্রি করছে, তাদের কাছে যেমন ভালো লাগার দিন, উচ্ছ্বাস, আনন্দকে প্রচার এবং সবাইকে মানে আপন করে নেওয়া, এরকম একটা আবেগ দেখেছি সকলের মাঝে। আমার আসলে সবাই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, কিংবা এবার আসলে কোনো রকম রাজনৈতিক চাপ নেই, যেটি আমরা বারবার বলার চেষ্টা করছি। এটা এক ধরনের মানসিক মুক্তি মনে হচ্ছিল, মানসিক একটা খোলা মনের একটা ব্যাপার। এগুলো আসলে কখন কি হচ্ছে, দুর্ঘটনা কখন কি হয়ে যাচ্ছে, সেটার জন্য তো কেউ আগের থেকে তৈরি নই, কিন্তু এটা ঠিক যে ওই আনন্দটার ভাগ সকলের হৃদয়ে যেন সমানভাবেই বইছে। সেটি আমরা এবারে নববর্ষে আসলে অনুভব করতে পারছি। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, এই যে আসলে আমরা বলছিলাম নানান রকম মোটিভ থাকে পয়লা বৈশাখের এই আনন্দ যাত্রায়, এবং সেটি আমরা আসলে সবসময় দেখি। এবারের শোভাযাত্রায় কিন্তু আমরা অনেক রকমের মোটিভ দেখেছি। অন্যতম দুটি যদি কথা আমি বলতে চাই, শান্তি প্রতীক কবুতর ছিল, এবং এবারে সবচেয়ে বেশি হয়তো আকর্ষণ ছিল ফ্যাসিবাদের প্রতিকৃতি, যেখানে আসলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী মুখায় ফুটে উঠেছে, এবং সেটি নিয়ে আসলে নানান রকম আলোচনা সমালোচনা হয়েছে, সেটিকে পুড়িয়ে ফেলার এক ধরনের অপচেষ্টাও করা হয়েছে। এই যে আসলে আমরা নানান রকম বার্তা পেলাম এবারের এই মোটিভগুলো থেকে, সেই বার্তা নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ। একটা ব্যাপার হলো যে এতক্ষণ তারা দুজন যেসব কথা বললেন সেগুলো খুব ঠিক। আমরা যদি বাস্তব অবস্থাটা অন্তত গত 50 বছরের দেখি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আরও বেশি 53 বছর, তাহলে দেখব যে স্বাধীন বাংলাদেশেই প্রথম পয়লা বৈশাখ উদযাপন নিয়ে পক্ষ প্রতিপক্ষ দাঁড়িয়েছে। তার আগে 1969 সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় পয়লা বৈশাখ বলে একটা অনুষ্ঠান করেছিল, এবং সেখানে ডক্টর এনামুল হক একটা প্রবন্ধ পড়েছিলেন শিক্ষক সমিতির সভাপতিতে। আর এরই পাশাপাশি ছায়ানট কিছু অনুষ্ঠান করেছে, সেইখানেও পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আমাদের গুরুত্বের সঙ্গে উদযাপন করা উচিত, এই কথাটা বলা হয়েছে। তখন পাকিস্তান গভর্নমেন্ট একটা পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টি করা এবং পাকিস্তানের আদর্শ বা আইডিওলজি তৈরি করা, সেটা দিয়ে পাকিস্তানের দুই অংশে একটা ঐক্য জনমন গড়ে তোলা, এই প্রচেষ্টা তো আমরা সমর্থন করিনি, এবং আমাদের যারা প্রবীণ ছিলেন
তারাও সমর্থন করেননি আমাদের পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে। আমাদের চেষ্টা ছিল যে পাকিস্তান রাষ্ট্র আছে, থাকুক, কিন্তু পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান নানান দিক দিয়েই অনেক দূরত্বে আছে। পূর্ব পাকিস্তানে যতটা শিক্ষা দীক্ষার উন্নতি হয়েছে, নানান দিক থেকে উন্নতি হয়েছে, তার চাইতে পশ্চিম পাকিস্তানের প্রত্যেকটা প্রদেশ অনেক ব্যাকওয়ার্ড। লাহোর যে রাজধানী পাঞ্জাবের একটু উন্নত ছিল, কিন্তু তার তুলনামূলকভাবে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষিত লোকের সংখ্যা, আরও অনেক কিছু শিল্প সাহিত্য সৃষ্টি, এগুলোর সমকক্ষ ছিল না। তো ওই বাস্তবতায় পাকিস্তানি জাতীয়তাবাদের মোকাবেলা করার জন্য নানান কাজ করা হয়েছে, অনেকগুলোই বিতর্কিত, যেমন রবীন্দ্রসঙ্গীত প্রচার করা, এগুলোরও একটা পক্ষ ছিল যারা বিরোধিতা করেছেন। তো কোনো ব্যাপারেই একটা জাতির নানান ক্ষেত্রে যারা থাকেন তারা সম্পূর্ণ একমত হন না, মতভিন্নতা থাকেই, এবং সেই মতভিন্নতা নিয়েও আমরা পারস্পরিক সহযোগিতার মধ্যে বসবাস করব, এই মানসিকতা দরকার। কিন্তু এই মানসিকতাটা তো 1972 সাল থেকেই আমাদের রাজনৈতিক নেতারা প্রদর্শন করেননি। যখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এক বক্তৃতায় বললেন যে বাংলাদেশে আওয়ামী লীগ, কমরেড মনি সিংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি এবং অধ্যাপক মুজাফর আহমদের নেতৃত্বে ন্যাপ, এই তিনটা দেশপ্রেমিক দল, আর বাকি সবগুলি দেশদ্রোহী। এইভাবে যে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর মতো এত জনপ্রিয় একজন নেতা দেশের মানুষকে বিভক্ত করে দিলেন, আমার তো মনে হয় এটার দ্বারা বিস্তর ক্ষতি হয়েছে। এবং ওই আওয়ামী লীগ থেকে আরও অনেক কিছু করেছে, যাতে যারা অন্য দল করেন, অন্য মতের বুদ্ধিজীবী এবং রাজনীতি, তারা সবাই নানানভাবে সরকার, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী, পরে রাষ্ট্রপতি হলেন, এটাকে বিচ্ছিন্ন করে দেখেছেন। তো এরপরে যারা ক্ষমতায় আসলেন, জিয়াউর রহমান, এরশাদ, তারা তো আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে ছিলেন নানা কারণেই, হয়তো মনে প্রাণে এরশাদ আওয়ামী লীগ বিরোধী ছিলেন না, কিন্তু ওই জিয়াউর রহমান, এরশাদ, এরা যেভাবে কাজ করেছেন, কথা এটা আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে ছিল। তো সেইটার ফল বাস্তবে খারাপ হয়েছে। তখন যেভাবে বেগম সুফিয়া কামালকে সামনে রেখে আমাদের শিক্ষক অধ্যাপক শওকত ওসমান, অধ্যাপক কবির চৌধুরী এবং আরও অনেক, যাদের মধ্যে রিটায়ার্ড জাস্টিস ছিলেন, তারপরে সাংবাদিক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরও অনেকে, তারা যেভাবে পোশাক পরে মাথায় একটা অদ্ভুত রকমের টুপি দিয়ে মিছিল করেছেন, এই আমাদের যে ইনস্টিটিউট, কী নাম, ওই যে শিল্পকলা অনুষদ, এখান থেকে শহীদ মিনার রেখেছেন, এইটা পত্রপত্রিকায়, টেলিভিশনে যেভাবে ছবি দেখানো হয়েছে, এটাতে তো অধিকাংশ লোক, সাধারণ মানুষ, শিক্ষিত লোক, তারা এটার বিরোধী ছিলেন। এইরকম অদ্ভুত পোশাক পরতো, পয়লা বৈশাখ উদযাপন, এটা অতীতেও ছিল না, ইত্যাদি। এবং এইটা করে তো তারা আমাদের চিন্তা, আমাদের সংস্কৃতি সবটাকে বিচ্ছিন্ন করছেন। তো এইখানে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরাই, আমি বলবো, এই ভূমিকাটা পালন করে একটা পাল্টা শক্তি তারা গড়ে তুলেছেন। কেন করেছেন, এটার উত্তরে আমার এইটুকু বলার, সবটা যে তারা বুঝে শুনে করেছেন তা না, তারা তাদের সামনে একটা প্রতিপক্ষ চেয়েছেন। এই ধরনের অদ্ভুত কাজ করলে একটা প্রতিপক্ষ তার সামনে আসবে, এবং সেই প্রতিপক্ষের চাইতে আমরা অনেক বেশি জানি শুনি, আমরা অনেক যুক্তিসঙ্গত এইভাবে জনসাধারণের মধ্যে প্রচার করতে পারবো। এবং আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব পেছন দিকে এটাকে সমর্থন দিয়েছে। এইটা আমাদের জাতীয় জীবনে, রাজনীতি এবং সংস্কৃতি উভয় ক্ষেত্রেই বিরূপ ফল ফলিয়েছে। তো এই ধারাবাহিকতায় আস্তে আস্তে প্রত্যেক বছরই তো একটু একটু কাজ করা হয়েছে, এক মহল থেকে উস্কানিমূলক অথবা অন্য মহল থেকে উস্কানিমূলক, তার ফলে এরকম অগ্রগতি হয়েছে। এইবারের কথাও বলবো আমি, যে সেখানে শেখ হাসিনার কিছু একটা তৈরি করে কেরোসিন ঢেলে সেটার উপরে আগুন জ্বালাবে, এটার তো কোনো দরকার ছিল না। পয়লা বৈশাখে, পয়লা বৈশাখের প্রচলন আমাদের 1969-এর অভ্যুত্থানের সময় থেকে আসছে। আগে পয়লা বৈশাখ শহরে উদযাপন করা হতো না, শহরের লোকেরা ওইসবকে মনে করতো গ্রাম্যতা। কিন্তু 1969-এর অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা চেতনা দেখা গেছে যে না, আমরা বাঙালি সংস্কৃতি নিয়ে পাকিস্তানেই থাকবো। এই কথাটা খুব জোর দিয়ে বলেননি, কিন্তু বলতে হয়েছে বাস্তবতার কারণে। তো সেইখান থেকে যে পাকিস্তানি সংস্কৃতি নয়,
আমরা বাঙালি, পূর্ব পাকিস্তানে আমরা বাঙালি হিসেবেই থাকবো, বিকশিত হব। আমাদের অফিস আদালত শিক্ষা দীক্ষা সবটাই আমরা বাংলা ভাষার মাধ্যমে করব, ইংরেজিও শিখব, কিন্তু সেটা হলো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এইভাবে। তো এই বাস্তবতার মধ্যে যে কথাটা আগে বললাম যে কিছু বুদ্ধিজীবী অদ্ভুত পোশাকাদি পরে যেসব কাজ করেছে, এটা তো আওয়ামী লীগের ভিতরেও অনেকে ভালো মনে করেননি, যে এরকম অদ্ভুত কিছু দেখালে তো মানুষ বিরক্ত হয়, এবং বাস্তবে দেখাও গেল তা এটার বিরুদ্ধে একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে গেল। এরপরে আসলে নিঃসন্দেহে পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি তুলে ধরার সবচাইতে বড় উৎসব, যেখানে আসলে বাঙালিরা সবাই মিলেমিশে একাকার হয়ে যায়, এবং আমরা আসলে পহেলা বৈশাখের মধ্যে দিয়ে সেটাই কিন্তু বোঝাতে পারি, আরেকটা কথা সেই বলি, বার্তা দিতে পারি। আওয়ামী লীগ সরকারি পয়লা বৈশাখ উদযাপনের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা কি বলে ফেস্টিভ্যাল, মানে যে মানি টাকা দিয়েছেন, এখনো সেটা চলছে। আওয়ামী লীগ সরকারই সেটা করেছিলেন জি। যে আমাদের এরপরেও একটা আসলে সেকুলার উৎসব দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে পালন করবে। কিন্তু সেই আওয়ামী লীগের যে বুদ্ধিজীবী নেতৃত্ব, তাদেরকেই আমরা দেখলাম যে তারা তো যেভাবে কাজ করছেন, তাদের এটা উস্কানিমূলক হচ্ছে একটা প্রতিপক্ষ ধরছে। তো এইবারে যে কথাটা বলছিলাম, শেখ হাসিনার মানে ফিগার খড় দিয়ে তৈরি করে আগুন দিয়ে সেটা জ্বালাতে হবে, আমার তো মনে হয় এই সিদ্ধান্তটা ভুল ছিল। এইখানে তো কন্ট্রোভার্সিয়াল বিষয় যাওয়া উচিত ছিল না। জি, অর্থাৎ বাঙালির যে প্রাণের উৎসব, সেই উৎসবগুলোকে আমরা উৎসবের মতোই নিঃসন্দেহে পালন করতে চাই। এরপর তারপরে আসলে ওখানে যারা ওরা আগুন লাগিয়ে পড়েছে ইত্যাদি, আবার এটা এই নতুন করে ধরনের তৈরি করতে হয়েছে। দুষ্কৃতিকারীদের বিপক্ষে তো নিশ্চয়ই পুরো বাংলাদেশ আবারও এক হবে, এবং এবারের আসলে যে পয়লা বৈশাখ আমরা দেখেছি, সেখানে ৩৬শে জুলাইয়ের যে আসলে অভ্যুত্থান, সেটাকে তুলে ধরা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আজকে আসলে যে লেজার এবং ড্রোন শো করা হয়েছে, সেখানে কিন্তু পুরোপুরিভাবে সেই বিপ্লবটিকে তুলে ধরা হচ্ছে। সেই জায়গাগুলো নিয়ে আমরা আসবো। নতুন আসলে কিংবা জেনজি যাদেরকে আমরা বলি, তারা এবারের এই নববর্ষের এই উদযাপনের মধ্যে দিয়ে কি বার্তা পেয়েছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। একটি বিরতির সময় হয়েছে। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 পাত নিবেদিত রাজকাহনে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহেদ, এই যে আমরা বলছিলাম আসলে এবারের যে নতুনভাবে আমরা নববর্ষ পালন করছি, সেখানে ড্রোন প্রদর্শনী হয়েছে, সেখানে লেজার প্রদর্শনী হয়েছে, এবং সেই প্রদর্শনীতে শোষণের খাঁচা ভেঙে আসলে যে জুলাইয়ের অভ্যুত্থান আমরা দেখেছি, সেই অভ্যুত্থান উঠে এসেছে। সেখানে শহীদ আবু সাইদ উঠে এসেছেন, সেখানে শহীদ মুগ্ধ উঠে এসেছেন, এই সংগ্রামের নারীদের ভূমিকা উঠে এসছে। এই নতুনত্বকে আপনি কিভাবে দেখছেন? না, আমি যেটা দেখছি যে সেটা হচ্ছে পয়লা বৈশাখ অথবা নববর্ষ তো আমরা দীর্ঘ সময় ধরে পালন করি। এক সময় ছিল, যেটা একটু আগে আমরা কথা বলছিলাম, যে হয়তো শুধু কুটির শিল্প অথবা কারুশিল্প এরকম। আমরা ছোটোবেলায় গ্রামে থাকতাম, তখন আমাদের চট্টগ্রামে সূর্যখোলা বলে একটা এই বৈশাখে একটা হতো। সেখানে আমরা দেখেছি যে সারা বছর ঘরের যা জিনিস লাগবে, কুলা, ডালা, এই রান্নার জিনিসপত্র, আসবাবপত্র সব ওখান থেকে আনা হতো। অর্থাৎ এই মেলাটাতে এক সময় রূপ ছিল যে গ্রামীণ কারুশিল্প অথবা আরেক চারুশিল্প কিছুটা এগুলি। তারপর তারপরে আস্তে আস্তে তো আমাদের এটা মেলার রূপ বদলেছে, এবং আমার শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল যেটা বলছিলেন যে এটা নগরে এসেছে। এটা তো শুরুতে নগরে হয়তো এভাবে ছিল না, এটা নগরে এসেছে, এটা নাগরিক হয়েছে। এখন তার সঙ্গে আধুনিক প্রযুক্তি যুক্ত হচ্ছে, যেটা আমরা ড্রোন অথবা অন্যান্য লেজার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এটা তো আসলে এখন এইখানে দুটো দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের মধ্যে কাজ করে। একটা হচ্ছে, আমি তো ফোকলোরের সাথে খানিকটা জড়িয়ে আছি। একটা হচ্ছে যে অনেকে বলে যে না, যেটা যেমন ছিল সেটা তেমনই থাকতে হবে। আরেকটা হচ্ছে না, নতুন নতুন যেসব উপকরণ আসছে সেগুলি তার সঙ্গে যুক্ত করতে হবে, নাহলে এটার প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে। আমি দ্বিতীয় মতের পক্ষে, অর্থাৎ আমার ঐতিহ্যকে আমি ধরে রাখবো, কিন্তু নতুন যে প্রযুক্তি আসছে সেটার থেকে যদি আমি ঐতিহ্যকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলি, বরং আমাদের ঐতিহ্যকে সেই নতুন প্রযুক্তি দিয়ে আমরা কিভাবে সামনে আনতে পারি। তো এই দীর্ঘদিন ধরে নানা কিছু তো যুক্ত হচ্ছে, এবার ড্রোন অথবা লেজার শো যুক্ত হয়েছে। এইটা আমার মনে হয় যে এগুলিতে নতুন মাত্রা যুক্ত করবে। এবং আসলে এবারে আমরা যে আনন্দ শোভাযাত্রা বলছি, ফেরদৌসারা, সেই আনন্দ শোভাযাত্রায় আসলে নিঃসন্দেহে সব সময় প্রতিবারই আমরা দেখি কোনো না কোনো বার্তা থাকে বাংলাদেশের জন্য, এবং সেটাই খুব স্বাভাবিক। আমরা সেই বার্তাটি আসলে দেখার জন্য আমরা অনেকটা উদ্বেগেও থাকি যে কি ধরনের বার্তা এবার আসতে যাচ্ছে। সেটি এক ধরনের আনন্দও আমাদের মাঝে সঞ্চার করে। একেবারে নতুন প্রজন্ম যারা আছে, আপনারা দীর্ঘদিন ধরে আসলে এই নতুন বাংলাদেশের আগের যে সময়গুলো ছিল, সেই সময়ে কেউ তো আসলে এই নববর্ষ দেখেছেন। এবারে কি মনে করছেন যে এই বার্তা আমরা পেয়েছি, সেটি আসলে নতুনদের, তারুণ্যকে বা জেনজি যারা আছে তাদের মাঝে কি বার্তা দিল? ঠিক, আমি ডক্টর শাহেদ
সাহেবের কথারই একটা রেশ ধরে বলতে চাই, যদি আমরা নতুনকে গ্রহণ না করি, যদি নতুন প্রযুক্তিতে না যাই, তাহলেও কিন্তু আমরা পিছিয়ে গেলাম। কেননা দেখো, কোন যুগে আমাদের গানের কথায় যদি আসি, তাহলে সেখানে বলবো যে সেই সব স্পুল ফিতার মধ্য দিয়ে যে গানগুলো বাজতো, তার মেশিন আর বাজে না। তারপরে আসলো সিডি, লং প্লে, ক্যাসেট, সিডি, ডিভিডি, তারপর তো এতটুকু চিপে চলে আসলো। এখন তো হাজার হাজার গান আমরা এইভাবে পাচ্ছি। তো তখন কিন্তু বলা হতো আপনারা সেই আমলের সেই ফ্লেভারটা নষ্ট করে দিয়েন না, আপনারা দিচ্ছেন এইভাবে যে ওরা শুধুমাত্র একটা ভায়োলিন, একটা বাঁশি বাজিয়ে গেয়েছিল, অবিকল ওভাবে গান। কিন্তু না, তা করলে কিন্তু আমরা সেখানেই থেকে গেলাম। আমাদের যে নতুন যে প্রযুক্তির মাধ্যমে নতুন ইনস্ট্রুমেন্ট পেয়েছি, তাকে তো ব্যবহারের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। নতুনকে আমাদের গ্রহণ করতেই হবে। আর নতুনের মাঝেই আসে সমস্ত কিছুর বিশ্ব জয় করার পদ্ধতিটা। নতুনরাই কিন্তু আসলে ঝান্ডা ওড়ায়। অতএব আমাদেরকে সেইখানে থাকতে হবে। আর এই জেনজির যেটা বলেছ, এদের আমরা অবশ্যই আমি বলবো যে এই যে প্রযুক্তিগত দিক থেকে যদি বলি, তাহলে বলবো যে আমাদের প্রযুক্তি যদি আমরা না এগোই, তাহলে সারা বিশ্বে আমরা কিন্তু সকলের সাথে তাল মেলাতে পারবো না। আর তাল যদি মেলাতে না পারি, আবার আমাদের সংস্কৃতির থেকে বেরিয়ে গেলেও চলবে না। তাই সব কিছুর মধ্যে দিয়েই সেই নতুনের মাঝেই নিজেকে মিশিয়ে নিতে হবে। আপনি কি এটিও মনে করছেন আসলে এবারের এই নববর্ষ উদযাপন বাঙালিকে বা আসলে যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে নতুন এক ধরনের রাজনৈতিক বার্তাও দিয়ে গেল কিনা? বার্তাটা এটাই মনে হয় যে আসলে বুক পেতে মুখ খুলে সত্যকে সত্য বলে জয় করা যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নতুনরা কথা বলতে শিখেছে। আমাদেরকে বলা হতো ভদ্রতা শেখো, নম্রতা শেখো, এখানে বসতে বলেছি বসে থেকো, কোনো খারাপ জিনিস দেখছো তবুও তুমি চুপ করে থেকো। এখন কিন্তু সে অবস্থা নেই। এখন কিন্তু বলতে শিখেছে আমাদের নতুনেরা। তো সেই কারণেই আজকে আমাদের এই রকম একটি অবস্থান। তো আমরা যদি একটু বুঝে চলতে পারি, তাহলেই খারাপ কি সেটাকে বাদ দিয়ে সৌন্দর্য নিয়ে, সত্যকে নিয়ে এগিয়ে যেতে পারি। কিছু লোকের মধ্যে সদিচ্ছার অভাব থাকে একটা বিরাট সংগঠন বা বিরাট আয়োজনের মধ্যে। একজন দুজনের মধ্যেও যদি সদিচ্ছার অভাব থাকে, তিনি সেটা উল্টে দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে সবটার মধ্যেই ক্ষতির ব্যাপারটা আসে সামনে। সেই ধরনেরই ব্যাপার। এবারে কিন্তু প্রেস সচিব বলেছেন দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে। সেই সাথে সংস্কৃতি উপদেষ্টা তিনি বলেছেন এবারে নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তার মানে দীর্ঘদিন পর আসলে আমরা রাজনীতির বাইরে গিয়ে শোভাযাত্রা দেখলাম কি? ঠিক বলে মনে করি, কিন্তু ওই একটি দৃষ্টান্ত যে শেখ হাসিনার কি কুশপুত্তলিকা না কি তৈরি করেছে, ওইটা ওরা আবার খবর পেয়েছে আওয়ামী লীগের লোকেরা। কথা যা আপনার ভালোকে ভালো বলা এবং মন্দকে ছাড়িয়ে যাওয়া, এই ধৈর্য শক্তিটাকে নতুনের মাঝে বাড়াতে হবে। অবশ্যই, হ্যাঁ। জি, এই যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, যে প্রশ্নটা আপনার কাছে করেছিলাম, আমরা দীর্ঘদিন পরে কি তাহলে আসলে আমরা একটি রাজনৈতিক যে শোভাযাত্রা দীর্ঘদিন আমরা দেখেছি, তার বাইরে গিয়ে নতুন করে আমরা একটি শোভাযাত্রা পেয়েছি, এবং সেটি আসলে আমাদের এই নতুনদেরকে কিংবা পুরনো যারা আছেন, যারা দীর্ঘদিন আসলে নানানভাবে রাজনীতিকরণ করবার চেষ্টা করেছেন এই ধরনের একটি অনুষ্ঠানকে, তাদেরকে কি নতুন কোনো বার্তা দিয়েছে কিনা? ওইটা অতীতেও গত যদি আমরা 40 বছর 50 বছর ধরি, কোনো কোনো বছর বেশ ভালোই গিয়েছে, আবার কোনো কোনো বছর অনেকটা খারাপের দিকে চলে গেছে, প্রতিপক্ষ বেশ প্রবল হয়ে গেছে। তো গত কয়েক বছরের মধ্যে তুলনামূলকভাবে এবার মানে সুষ্ঠুভাবে চলছে। আমরা মনে করি যে এটা একটা ভালো এফেক্ট আমাদের সমাজে পড়বে, এবং ভুল যদি আমাদের যারা নেতৃত্ব করেন রাজনৈতিক ক্ষেত্রে এবং বুদ্ধিজীবীদের মধ্যে, তাদের কেউ যদি ভুল করেন তো সেটা বড় আকারে সমাজের উপর থেকে নিচের পর্যন্ত চলে যায়। তো সেরকম ঘটনা এবার তো এই যে বললাম একটা শেখ হাসিনার মানে এফিজি তৈরি করে সেটা পুরানো, এটা ছাড়া অন্য সব ব্যাপারেই তো প্রশংসনীয়, ভিন্ন, আলাদা, সুন্দর।
জি, এবং যেটি আমরা বলছিলাম যে চারুকলায় সেই 1989 সালে আনন্দ শোভাযাত্রা নামে যে বর্ষবরণের শুরু হয়েছিল, সেটিকে 96 সালে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে এবং এটিকে এবছর আবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে। এটি নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি কিন্তু সমালোচনাও হয়েছে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার উঠছে যে ইউনেস্কোর স্বীকৃতি আসলে কি হবে, সেই প্রশ্নটি আসলে আমিও একটু করতে চাই। ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে আসলে কোনো ধরনের সমস্যা হবে কি না, নতুন করে নামকরণ যেটি করা হয়েছে। আসলে মঙ্গল শোভাযাত্রা কথাটা তো অর্থপূর্ণ ছিল, তাৎপর্যপূর্ণ ছিল, ভালো ছিল। সেটা হয়তো যারা পরিবর্তন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তাদের ধারণা যে মঙ্গল শোভাযাত্রা নানানভাবে হিন্দু সমাজে কোনো কোনো পূজা পার্বণ ইত্যাদিতে আছে। কাজেই মঙ্গল শোভাযাত্রা বদল করে যদি আনন্দ শোভাযাত্রা করি, তাহলে যারা হিন্দুদের প্রতি বিদ্বিষ্ট, সেটা সর্বজনীন হবে, সবাই গণ্য করতে পারে, এরকম হবে, সকলের সহজ হয় আর কি। সকলের মঙ্গল অংশগ্রহণ মানে ভালো, আর আনন্দ হচ্ছে আনন্দ উল্লাস বা উচ্ছ্বাস, এইগুলোকে। এই যে আসলে আমরা এবারে নববর্ষে বারবার বলছি আমরা নতুনদের মাঝে নতুন বাংলাদেশকে দিতে চাই, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, নতুন বাংলাদেশে আসলে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং নববর্ষের মোটিভগুলোও কিন্তু আমাদেরকে সেই প্রত্যাশা, সেই মানবিকতা শিখিয়েছে। এবং বিশেষ করে যদি আমি শহীদ মুগ্ধের পানি লাগবে পানির যে মোটিভ সেটির কথা বলি, এবং এবারের এই শোভাযাত্রায় কিন্তু গাজায় যারা আছে তাদের জন্য স্মরণ করা হয়েছে 1 মিনিট। এই বিষয়গুলোকে আসলে আমরা এবারে অন্তর্ভুক্ত করেছি আমাদের এই নববর্ষের শোভাযাত্রায়। সেটি আসলে এবারের শোভাযাত্রাকে নতুন কি ধরনের মাত্রা দিল? আমার মনে হয় যে যেটা আমি বলছিলাম যে আমরা তো দেশ, জাতি, দল, রাজনীতি এগুলি একাকার করে ফেলি। আমরা যদি নিশ্চয়ই যেগুলি করা হয়েছে সেগুলির মধ্যে যেগুলি ভালো সেগুলিতে আমরা প্রশংসা করব। আমার বরাবরই মনে হয় যে যে কথাটা বলছে যেই নামেই হোক, এটাকে যত বেশি সর্বজনীন করা যায় এবং যত বেশি বিতর্কের ঊর্ধ্বে রাখা যায়, তত বেশি আমার মনে হয় যে আমাদের জাতি উপকৃত হবে। জি, অর্থাৎ নববর্ষকে আমরা চাইছি আসলে আনন্দের মধ্য দিয়ে সব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে এরকম একটা জায়গায়। সেই বার্তাটি কিন্তু আমরা চেষ্টা করছি বারবার আসলে সবাইকে বলতে, এবং নিশ্চয়ই এবারে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন তারাও আসলে সেই বার্তাটি দেবার চেষ্টা করেছেন। এই জায়গাগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব, তবে আরও একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 প্রাথমিক রাজকাহনে। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, এই যে আসলে আমরা নববর্ষ নিয়ে আলোচনা করছি, নববর্ষ নিয়ে আলোচনা করলে যেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে হয় সেটি হচ্ছে হালখাতা। এবং এই যে আসলে আমরা হালখাতার মতন এক ধরনের উৎসব দেখেছি দীর্ঘদিন বাংলাদেশে, সেই উৎসব আসলে নববর্ষের সাথে সবসময় থাকবে, সেটি আমরা প্রত্যাশা করতে চাই। এবারের এই পরিস্থিতিতে কিন্তু আমরা এটিও দেখেছি, অনেক রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতাকর্মীরা তারা এটিও বলেছেন যে হালখাতার মতো রাষ্ট্রেরও আমরা নবায়ন চাই। সেই নবায়ন থেকে আমরা কতখানি দূরে আছি বা কতখানি সম্ভাবনা আছে আমাদের? আমার তো মনে হয় যে আমরা স্বাধীনতা লাভের পর থেকে বেশ কয়েকবার সুযোগ পেয়েছি আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার, এবং এইবারও আরেকটা সুযোগ সামনে এসেছে যে দেশ তো চালাতে হবে রাজনৈতিক দিকে, অন্যরা তো না, কিন্তু সেইখানে যে সীমাবদ্ধতা অথবা ত্রুটি আছে অথবা যে অব্যবস্থাগুলি ঢুকে পড়েছে দীর্ঘদিনের অনুশীলন, সেটা দূর করার এখন আরেকটা বড় সুযোগ সামনে আছে। এটা নির্ভর করবে যারা এটা চালনা করছেন তারা কি পুরনো যে রীতি পদ্ধতি সে অনুযায়ী চলবেন, নাকি তারা নতুন কিছু করার জন্য একটা উদাহরণ সৃষ্টি করবেন। এটা নির্ভর করবে তাদের উপর, কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমাদের অথবা আমাদের থেকেও যারা বয়োজ্যেষ্ঠ, যে আমরা বারবার কিন্তু সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগাতে পারি না। তার কারণ হচ্ছে কিছুদিন পরেই দেখা যায় যে পুরনো যে পদ্ধতি, পুরনো যে ব্যবস্থা, সেটা নাড়াতে পারি না। নাড়াতে না পারার বড় জায়গাটা হচ্ছে আমাদের মানসিকতা। আমরা তো এটা সবাই একমত হবো যে আমরা এমন একটা সমাজে এখন বাস করছি যেটাকে একরকম বলা যেতে পারে যে নানা রকমের লোভ, ভোগবিলাস এগুলি আমাদেরকে গ্রাস করে ফেলেছে, এবং এই আমাদের অনেক একটা বিলাসী জীবন যাপন করতে হবে, আমাদের অনেক সম্পদ হতে হবে। এই জিনিসগুলি যদি আমরা মন থেকে সরাতে না পারি, বিশেষত রাষ্ট্র পরিচালনা যারা করবেন, রাজনৈতিক দল যারা পরিচালনা করবেন, ক্ষমতা তো তাদের হাতেই থাকে, তারা যদি এই জায়গা থেকে না সরতে পারেন অথবা এই ব্যবস্থাটা পরিবর্তন করতে না পারেন, তাইলে তো আসলে আমরা যেরকম ছিলাম তার থেকে সরার সম্ভাবনাটা কম।
থাকে। আমি আশাবাদী মানুষ, আমি আশা করি যে যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন অথবা রাজনৈতিক দল পরিচালনা করবেন, রাজনৈতিক দলই তো রাষ্ট্র পরিচালনা করবেন, তারা এই ভোগ বিলাসী জীবন, বিদেশে সম্পদ গড়ে তোলা, দুর্নীতি করা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, নিজে লাভবান হওয়া, এই জায়গাগুলির থেকে যদি সরে আসতে পারে তাহলে নিশ্চয়ই একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে নিশ্চয়ই পারবো। এই যে ঐক্য এবং সম্প্রীতির কথা আসলে আমরা বলার চেষ্টা করছি, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, এবারের আসলে শোভাযাত্রায় কিন্তু আমরা সেই ডাকটিও পেয়েছি এবং কেবল আসলে বাংলাদেশ নয়, সারা বিশ্বের যারা নিপীড়িত নির্যাতিত মানুষ আছেন তাদের প্রতি সহমর্মিতা সমর্থনও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আসলে আমরা বাংলাদেশ শুধু নয়, পুরো বিশ্বে সেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই, রাজনৈতিক যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, সেটিকে কিভাবে দেখছেন? সেই চিন্তা এবং চেষ্টা এইবারের যে পয়লা বৈশাখ উদযাপন হলো তাতে অনেক প্রতিষ্ঠানই করেছে। বাংলা একাডেমিতে দুটো সভা আমি দেখলাম। প্রথমে একটা পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে, সেখানে একজন একটা লিখিত বক্তব্য, নববর্ষ বক্তৃতা সেটা দিলেন। তারপরে কয়েকজন আলোচনা করেছেন, আমি সেখানে সভাপতিত্ব করেছি। তো এখানে যেসব আলোচনা চিন্তা, সেগুলো এখানে যেসব কথা আমরা বললাম, এই কথাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং গত অনেক বছর ধরে যেভাবে উদযাপিত হতো তার চাইতে একটু বেশি অংশগ্রহণও অনেক বেশি লোকের নানাভাবে, এবং কথাবার্তার মধ্যেও একটু অগ্রসর চিন্তা আছে। তো সেই সব দিক লক্ষ্য করলে অবশ্যই আমরা বলবো যে গত কয়েক বছরের তুলনায় একটু উন্নত বক্তব্য এবং চিন্তা চেতনা আসছে, সামনে আরও বেশি আসবে। তবে আলটিমেটলি তো ব্যাপারটা রাজনৈতিক নেতৃত্বের উপরে নির্ভর করে। বাংলাদেশে রাজনীতি করার জন্য কোনো শিক্ষা দীক্ষা দরকার হয় না, সরাসরি রাজনীতি আরম্ভ করে নেতা হওয়া যায়। কিন্তু অন্য সব কাজে শিক্ষা দীক্ষা দরকার হয়। যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হবেন, তাতে দীর্ঘদিন পড়াশোনা করে প্রস্তুতি নিতে হয়। একজন গানের শিল্পী হবেন, তাকে অনেক দিন কষ্ট করে শিখতে হয়। এরকম আরও নানান কিছু, নাটকে অভিনয় করবেন তার জন্য দরকার হয়, ব্যবসা বাণিজ্য করবেন তার জন্য কোনো না কোনোভাবে চিন্তা করতে হয়, শিখতে হয়। তো বাংলাদেশের রাজনীতি করার জন্য যে কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে এটা তো কোনো রাজনীতিবিদ বলেন না, এমনকি রাজনীতিতে সক্রিয় কোনো বুদ্ধিজীবীও বলেন না। আমি সেই বলবো যে পরিবর্তনটাকে এবারে আমরা দেখতে পাচ্ছি কিনা, এই পরিবর্তনগুলো সামনে আমরা দেখবো, সেই জায়গাটিতে আমরা দাঁড়াতে পেরেছি কিনা, এই যদি চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারবো এই কিনা? ধারার কন্টিনিউয়েশন থাকে তাহলে অবশ্যই আমাদের অগ্রগতি হবে, উন্নতি হবে। কিন্তু এইবার হলো, আগামীবারেই যদি এটা উল্টে যায় তাহলে তো ধারাবাহিকতা থাকে না। শুধু একবারে উন্নতি করা যায় না, এইসব বিষয়ে উন্নতি করতে হলে তার একটা ধারাবাহিকতা দরকার। তো সেই ধারাবাহিকতা যদি থাকে এবং একটু একটু করে চিন্তার এবং কাজের জাতীয় জীবনে অগ্রগতি হয় তাহলে অবশ্যই অদূর ভবিষ্যতেও আমরা উপলব্ধি করতে পারবো যে আমরা এগিয়ে যাচ্ছি। আর ত্রুটি বিচ্যুতি তো মানুষ মাত্রেরই থাকে, যারা নেতৃত্ব দেবেন তাদের অনেক ত্রুটি বিচ্যুতিকেও আমাদের মেনে নিতে হবে, তাদের গুণের দিকটাকেই সামনে বড় করে আনতে হবে। এরকম অনেক প্র্যাকটিস আছে, অনেক অনুশীলন আছে, এগুলো অবলম্বন করে আমাদের জাতীয় সুন্দরের পথে আমাদের যাত্রা শুরু হোক এই নববর্ষে, আমরা সেই প্রত্যাশা করতে চাই। ফেরদৌস আরা, এবারে আসলে এই নববর্ষে যেটি কথা ছিল, মূল প্রতিপাদ্য ছিল, সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এবারে ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, অর্থাৎ বাংলাদেশে আর কোনো একক কারো ফ্যাসিবাদের সেই আগ্রাসন হবে সেখান থেকে আসলে আমরা অবসান চাই, এবং সেই অবসান হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে, অর্থাৎ নতুনের পথে। এবং স্যার যেটি বলছিলেন যে আসলে আমরা শুভ কিছুর দিকে যাত্রা শুরু করেছি, সেই যাত্রা কতখানি আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো? আমি সঙ্গীত শিল্পী, আমার দৃষ্টিতে আমি যখনই দেখেছি অনেকগুলো বছরের পয়লা বৈশাখের আনন্দ ঘন মুহূর্তগুলোকে, এইবারের এই সময়েতে আমার মনে হয়েছে আসলেই নতুনের হাতেই সব। কাজী নজরুল ইসলামেরও মূল বাণী কিন্তু সেই তারুণ্যের কথাই ছিল। তরুণরা যদি এগিয়ে আসে অবশ্যই সেখানে সফলতা আসবে, এটাই আমার মনে হয়। কিন্তু সেখানেই স্যার যেটা বলছিলেন যে সেখানেই দরকার একটু ধৈর্য, একটু সঠিক গাইডেন্স। এই আর আমার কাছে মনে হয়েছে যে নজরুলের তারুণ্যের সাথে আমরা যদি সেভাবেই দেখি এবং নতুনকে, এই পয়লা বৈশাখ মানে হচ্ছে নতুন বছরের শুরু, বাংলা নববর্ষের,
এই শুরুটা যদি সুন্দর হয়, আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রেই প্রথম শুরুটাকে সুন্দর করতে চাই। খাওয়া দাওয়ার ব্যাপারে যেমনি করে বাংলা সংস্কৃতিকে মেনে সেই খাওয়া দাওয়া, সেই পান্তা ইলিশ, এগুলো ছিলই কিন্তু এই জন্য যেন আমাদের ছেলেমেয়েরা পেটে ভাতে ভালোভাবে দুধে ভাতে থাকতে পারে। এই কামনাতেই কৃষকরা তাদের ঘরে চাল ধান তুলতো এবং জীবনটাকে আবার নতুন করে সাজাতো নতুন বছরের আগমনীতে। নজরুলের ভাষায় যদি বলতে হয় তাহলে আমাকে ওই কথাই বলতে হবে যে তরুণরাই এগিয়ে নিয়ে যাবার শক্তি, এবং তাদেরকে সঠিক গাইডেন্সটা দিতে হবে বড়দেরকে, অগ্রজ যারা আছে তাদের সাথে তরুণদের এই মিশেলটা আসলে আমরা দেখতে মিশেলের চাই এবং দরকার। তাদের সবার শক্তি আসলে এক হবে এবং বাংলাদেশ সত্যি সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশাও আমরা করতে চাই। ফেরদৌসারা, আপনার মতো একজন গুণী সঙ্গীত শিল্পী আজকে রাজকাহনে আছেন, এবং আজকে যদি আমার দর্শকদের আপনার গান আমরা উপহার না দেই নতুন এই বছরে, সেটি কিন্তু একেবারেই ঠিক হবে না। আমরা আজকে আপনার গান দিয়েই শেষ করতে চাই, তবে আমি একটু দর্শকদের কাছে বিদায় নিতে চাই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 পাথমিদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল ঠিক রাত 10টায়। ডিবিসির সাথেই থাকবেন। আমরা চলে যাচ্ছি ফেরদৌসারার গানে। আর যেহেতু পয়লা বৈশাখ, বৈশাখের গান দিয়েই সেভাবেই বলতে হবে যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসলো এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমকেনে ভাঙলো আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।